যদি বস্তিবাসীরা যদি কাউকে টাকা না দিয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই শুয়োরের বাচ্চারা টাকা নেওয়ার ক্ষমতা কোথায় পেল? ওই নেতার বাচ্চারা, কুকুরের বাচ্চারা ওই জনগণের কাছ থেকে টাকা নেওয়ার অধিকার কোথায় পেল? আর তাদের বিরুদ্ধে আপনারা সংবাদপত্রে কিছু বলেন না। তাদের টেলিভিশনে ওই আমার যে অফিসারটা মারা গেল তার স্ত্রীর বক্তব্য শুনলাম না, তার সন্তানের বক্তব্য শুনলাম না, তার কন্যার বক্তব্য শুনলাম না। আর জন্য ক্রিমিনাল যখন কোনো কারণে নিহত হয়, হার্ট ফেলে মারা যায়, ধরে আনলে পর দৌড়াইতে পারে না, দৌড়াইতে গিয়ে মারা যায়, তখন তার জন্য আপনারা টেলিভিশনে বড় বড় কথা বলেন। হ্যাঁ, আপনার মায়ের কান্না শোনান, মেয়ের কান্না শোনান, পাড়াপড়শির কান্না শোনান। সেম আপনাদের মিডিয়াকে। আমার বাহিনীর লোকেরা যখন বেগুনে প্রাণ হারায় তাদের পক্ষে আপনারা কথা বলেন না। এই র্যাবের ডিউটি পালন করতে গেছে, সরকারি ডিউটি পালন করতে গেছে, তার গায়ে হাত তোলার ক্ষমতা ওই জঙ্গলের লোক কোথায় পাইল? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? কেন ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয় নাই? ওই দুই নেতার দেখি আবার স্টেটমেন্ট দেয় বলতে আপনারা, ওই দুই নেতারা বক্তব্য দেন আপনার টেলিভিশনে, অথচ তাদেরকে আপনারা কিছু বলছেন না। তারা জোর করে দখল করে ওখানে, তারা কেন? সাধারণ মানুষ থাকবে, বিনা ভাড়ায় থাকবে, সরকারি জমিতে যারা থাকবে, ঘর করছে তারা থাকবে, তাদের ঘর থেকে একটি টাকা কেউ তুলতে পারবে না। এটা বন্ধ করেন, ওই নেতাদেরকে ধরে লাগান। এখন তো মানব অধিকার হবে নেতাদের বেলায়। কাজেই আপনি বস্তিগুলাকে আমরা উচ্ছেদ করতে বলি না, কিন্তু বস্তিদের নেতাদের উচ্ছেদ করেন যারা মানুষের কাছ থেকে টাকা উঠায়। সরকারি খাস জমিতে জনগণ থাকবে, কোনো আপত্তি নাই, কিন্তু তারা বিনা ভাড়ায় থাকবে, তাদের কাছ থেকে কেউ চাঁদা উঠাতে পারবে না, কেউ টাকা উঠাতে পারবে না, কোন রাজনৈতিক দল টাকা উঠাতে পারবে না। ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে বস্তিবাসীতে উচ্চ তলা ভবন তৈরি করে দেওয়া হবে বিনা পয়সায়, এবং সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হবে। কিন্তু উচ্ছেদ করা হবে তথাকথিত নেতাদেরকে, তারা যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, তাদেরকে উচ্ছেদ করা হবে। ওই নেতাদেরকে, নেতাদের বাপের ভিটা গুলা, জঙ্গল সলিমপুর বাপের, রূপকন্যা কুকন্যাকে বাপের, ওই বেটাকে ওখানে চাঁদা উঠানোর, ওকে কেন ধরেন না? ওকে কেন ব্যবস্থা নেন না আপনারা? এখানে কেন অন্ধ আপনারা? সংবাদপত্র কেন অন্ধ? এখানে না আপনারা স্বাধীন? আপনারা তো দেখি তারেক রহমান কখন বাথরুমে যাচ্ছে সেই খবরও দিচ্ছেন আপনারা। এত সচেষ্ট হয়ে গেছেন আপনারা নির্বাচনে কলুষিত করার জন্য, ধ্বংস করার জন্য। আপনারা যেভাবে লেগেছেন, আজকে ৭১ টিভি বলেন, বিভিন্ন টেলিভিশন বলেন, উনি বাথরুমে যাচ্ছে সেই খবর দিচ্ছেন, উনি এই মুহূর্তে বাথরুমে ঢুকতেছেন, সেখান থেকে বেরিয়ে এসে উনি বাসে উঠবেন। এই হলো আপনাদের বর্ণনা। লজ্জা করা উচিত আপনাদের। আপনারা জানেন এই প্রচারগুলা করা নির্বাচনকে প্রমাণিত করা হচ্ছে, নির্বাচনের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, নির্বাচনের কি বলে নিরপেক্ষতা নষ্ট করা হচ্ছে। একটু ইস্যু হচ্ছে বাংলাদেশের বিস্ফোরা, যদি বলি সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। সেই রোহিঙ্গা ইস্যুকে ঘিরে আমাদের টেকনাফের নিরাপত্তা, কক্সবাজারের নিরাপত্তা, চট্টগ্রামের নিরাপত্তা এবং জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব কোন দিকে যাচ্ছে, কি সবশেষ অবস্থা, এটি একটি বিষয়। এবং যেহেতু ভারতের সঙ্গে নানান ঘটনা ঘটছে, সম্পর্ক দিন দিন তলানিতে গেছে, সেজন্য আমরা খোঁজার চেষ্টা করছি মেজর আখতারুজ্জামান রঞ্জন, নিরাপত্তা বিশ্লেষক, পাশাপাশি তার কাছ থেকে যে ঝুঁকিটা কোন দিক থেকে বেশি, ভারত নাকি মিয়ানমার, কোন দিক থেকে আমাদের টেনশন বেশি। আর আপনারা জানেন যে গত পরশুদিন চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে আমি হেডলাইন করেছিলাম যে এটা একটা রোমহর্ষক ঘটনা, এবং একটা যেন সিনেমার থ্রিলার। আমাদের র্যাবের একজন কর্মকর্তা তিনি নিহত হয়েছেন, সন্ত্রাসী আক্রমণ করেছে বাংলাদেশের ভেতরে, এজন্য এক নিষিদ্ধ নগরী। মেজর আখতারুজ্জামান রঞ্জন, আপনার কাছ থেকে বিশ্লেষণ আশা করছি এই দুটি বিষয়ে। বাংলাদেশের জন্য কে বেশি হুমকি, ভারত নাকি মিয়ানমার? আর র্যাবের উপরে যে আক্রমণ, এই ধরনের ঘটনা এর আগে পুলিশের উপরে ঘটেছে, কি দেখতে পাচ্ছি আমরা? ধন্যবাদ পুনিয়া, আসসালামু আলাইকুম। তোমার মাধ্যমে তোমার অগণিত দর্শক থেকে আমার সালাম আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। আমি জানি আমার মানুষের প্রতিটি অবস্থান থেকে মানুষের বক্তব্য, দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়। মানুষ দৃষ্টিভঙ্গিটা অনেক নির্ভর করে কোন অ্যাঙ্গেলে বা কোন দৃষ্টিকোণ থেকে সে দেখে। এখানে বাংলাদেশের প্রায় ৬ ভাগ এলাকা ঘিরে রেখেছে ভারত, এবং ১ ভাগ বা ২ ভাগ এলাকা বলতে পারো, ওই অংশে ৮ ভাগের ২ ভাগ বলতে পারো
যে মায়ানমারের সঙ্গে আছে। হ্যাঁ, মায়ানমারের সঙ্গে আমাদের হুমকি আছে, মায়ানমার দিক থেকে হুমকি আসতে পারে, কিন্তু মায়ানমারের হুমকিটা তত বেশি শক্তিশালী নয়, যেহেতু মায়ানমার সঙ্গে আমার যে বর্ডার লাইনটা আছে, অর্থাৎ রাখাইন স্টেট যেটা আছে, রাখাইন স্টেটের সঙ্গে মূল মায়ানমারের ভূখণ্ডের লাইন অফ অ্যাক্সেসটা খুবই দুর্গম, খুবই দুর্গম। এখানে মায়ানমারের সরকারের পক্ষে এখান থেকে এত লম্বা লাইন অফ অ্যাক্সেস বা তার এই পথটা চালু রাখতে পারবে না। কাজে সেদিক দিয়ে যদি এখানে আমাদের তত বেশি বড় বাধা আমরা মনে করি না। তবে বেশি বড় সমস্যা হচ্ছে এটা অস্ত্র এবং মাদকের একটা রুট হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে। পুরো বাংলাদেশে সহ ভারতে মাদক দ্রব্যের চালানের একটা বড় রুট হলো এই অঞ্চলটা। এবং তুমি জানো এই অঞ্চলের উপর দিকে থাইল্যান্ডও আছে, থাইল্যান্ডের একটা কোণ আছে, গোল্ডেন ট্রায়াঙ্গলের সঙ্গে একটা সংযোগ আছে। এবং গোল্ডেন ট্রায়াঙ্গল একটা মাদক ব্যবসার জন্য একটা অত্যন্ত একটা মানে নিকৃষ্ট স্থান, যেখানে মাদকের জন্য এটা বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গল। সেই গোল্ডেন ট্রায়াঙ্গল থেকে আমাদের দূরত্বটা খুব বেশি না, এবং ওখান থেকে মাদক বেশি আসবে এবং অস্ত্র চোরাচালানটা বেশি হয়। সেই দিক দিয়ে এটা খুবই ঝুঁকিপূর্ণ এলাকা। ওখান থেকে আমাদের ভূমি বেদখল হবে না। মায়ানমার কখনোই আমাদের ভূমি দখল করার চেষ্টা করবে না, দখল করলে বরঞ্চ তার ক্ষতি হবে, কারণ তখন আমরা আরাকান রাজ্যটাকে আমরা দাবি করতে পারবো এবং আরাকান রাজ্যটাকে আমরা আবার পুনঃ প্রতিষ্ঠিত করতে পারবো। এটা বরঞ্চ দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্যই ভালো হবে যদি এখানে মায়ানমার ইচ্ছা করে কোনো প্রকার সমস্যা আমাদের মধ্যে সৃষ্টি করে। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে চিন্তা করতে হবে, এটা একটা ভেরি গুড হাইওয়ে করিডোর অলসো, এবং একটা কমিউনিকেশন হাব, নেটওয়ার্ক হাব, চায়নার সঙ্গে, মালয়েশিয়ার সঙ্গে, ইন্দোনেশিয়ার সঙ্গে এবং ভিয়েতনাম, লাওস, ওই সমস্ত এলাকার সঙ্গে একটা ইকোনমিক্যাল হাব, যেটা আমরা সরাসরি এখান থেকে আমরা চায়নার সঙ্গে আমরা সংযোগ করতে পারি। আমরা যদি ওখান থেকে রাস্তাঘাট তৈরি করা যায়, তাহলে চট্টগ্রাম বন্দরকে আমরা পশ্চিম এবং মধ্য চায়নার সঙ্গে আমরা সরাসরি একটা সমুদ্র পথ দিতে পারবো, যেটা চীনের জন্য খুবই স্ট্র্যাটেজিক্যালি প্রয়োজন। কারণ চীন আরব ভূমধ্য করে ভারত মহাসাগরে আসতে হয় সেই মালাক্কা চ্যানেল ঘুরে, এবং তুমি যদি ভৌগোলিক অবস্থানটা দেখো, তো মালাক্কা চ্যানেলটা ঘুরতে তাকে সেই মালয়েশিয়া ঘুরে আসতে হয়। অথচ যতক্ষণ সে মালাক্কা যায়, ততক্ষণ মালাক্কা প্রণালী বা মালাক্কা চ্যানেল আসে, তার চেয়ে অনেক কম সময়ে সে বাই রোডে বা ট্রেন জার্নিতে চট্টগ্রাম বন্দরে চলে আসতে পারে। এবং একটা রোল আউট 24 ঘন্টারও ট্রেন জার্নি হবে না চিটাগাং টু কুনমিং, বা তারও ভিতরে যদি মানে চায়নার যদি আরো ভিতরে যেতে চাও, তাহলেও সেখানে কোনো সমস্যা হবে না। এটা হইতে পারে খুবই একটা ভালো সিল্ক রোড, আমি বলবো সিল্ক গোল্ডেন রোড হইতে পারে। চীন যেভাবে বাণিজ্য প্রসার লাভ করতেছে, চীন সেখানে বঙ্গোপসাগরে আসার চেষ্টা করবেই। সে ইতিমধ্যেই সিটি বন্দর দিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, তো সেটা তার জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ, কারণ ওখানে এথনিক্যাল ডাইভার্সিটি এত বেশি, ওখানে গন্ডগোল এত বেশি যে সেটাকে সুরক্ষিত রাখা চায়নার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। তার চেয়ে যদি আমরা চিটাগাংয়ের সঙ্গে যদি চট্টগ্রামের সঙ্গে যদি আমরা সংযোগটা করতে পারি, তাহলে একটা গোল্ডেন রোড তৈরি হতে পারবে, যেটা চায়নার ভারত, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এমনকি ইউরোপের বাণিজ্যের জন্য একটা গোল্ডেন রোড তৈরি হতে পারে। সিল্ক রোড না, গোল্ডেন রোড তৈরি পারে, প্ল্যাটিনাম রোড তৈরি হতে পারে, যে রোড দিয়ে চীনা বিল্ডের ইনিশিয়েটিভের মাধ্যমে যদি সংযোগটা তৈরি করে দেয়, তাহলে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হতে পারে। আমি তো মনে করি, আমি যদি এই ধরনের কোন রকম মানে ক্ষমতার পাশাপাশি ক্ষমতায় আসতে পারি, তাহলে আমি চীনের সঙ্গে এই ব্যাপারে সরাসরি কথা বলবো, এবং এটাকে আমি একটা অগ্রাধিকার ভিত্তিতে এই কাজটা করার চেষ্টা করব, যাতে চট্টগ্রামের সঙ্গে মূল চীন ভূখণ্ডের সঙ্গে মায়ানমারের ভিতর দিয়ে আমরা একটা নিরাপদ সংযোগ তৈরি করতে পারি।
এটা আমাদের অল্টারনেটিভ রুট হবে এবং চীনকে আমরা এই বঙ্গোপসাগরে আমাদের একটা পার্টনার তৈরি করতে পারবো। সেই জন্য যদি ভারত এবং আমেরিকার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমরা একটা কোয়াড্রো করে একটা চতুর্দলীয় একটা নেটওয়ার্ক করে আমরা চট্টগ্রাম বন্দরকে আমরা আমাদের চিরস্থায়ী নিরাপত্তার কারণে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি চাই আমরা এখান থেকে একটা সংযোগ চীনের সঙ্গে করতে। তাহলে আমাদের বঙ্গোপসাগরটাকে আমরা আরো বেশি অর্থনৈতিকভাবে ব্যবহার করতে পারবো এবং সেখান থেকে আমরা যে আয় করব সেখানে আমাদের বাংলাদেশে একটা বিশাল আয়ের পথ তৈরি হয়ে যাবে, যেখান থেকে আমাদের আভ্যন্তরীণ অনেক চাহিদা আমরা পূরণ করতে পারবো। এবং এটাতে ভারতও আগ্রহী হবে, ভারতও চাইবে। এবং তখন যদি আমরা একটা ইস্ট ওয়েস্ট লিঙ্ক তৈরি করে দেই, যেমন মনে করো আমার সিলেট থেকে যদি আমি আমার কুষ্টিয়া আমি চাঁপাইনবাবগঞ্জের নিচে দিয়ে যদি আমরা একটা ইস্ট ওয়েস্ট লিঙ্ক তৈরি করে দেই, তাহলে সেই লিঙ্ক দিয়েও আমি পূর্বাঞ্চলের বাণিজ্য, চীনের বাণিজ্য আমি আফগানিস্তান পর্যন্ত নিয়ে যেতে পারি। তোমরা জানো যে আফগানিস্তানের সঙ্গে আজকে পশ্চিমা ইউরোপের দেশগুলোর সঙ্গে মধ্যপ্রাচ্যের সঙ্গে একটা সংযোগ চেষ্টা করা হচ্ছে এবং চীনও চাচ্ছে আফগানিস্তানের মাধ্যমে সংযোগটা করতে, কিন্তু এটা অনেক বেশি টাফ এবং ভেরি এক্সপেন্সিভ। তার চেয়ে যদি আমরা সিলেটের জাফলং থেকে যদি আমরা একটা অ্যাক্সেস দেই, আমরা যদি এখানে একটা ইস্ট ওয়েস্ট লিঙ্ক তৈরি করে দেই, একটা ওয়াইডার রোড করে দেই, ফ্লাইওভার মতো করে দেই, যেটা আমার বাংলাদেশের মাটি টাচ করবে না, আন্তর্জাতিক তহবিল থেকে টাকা নিয়ে আন্তর্জাতিকভাবে ফরেন এক্সচেঞ্জ আর্নিং একটা রুট তৈরি করতে পারবো, যেটা আমরা জয়ন্তপুর থেকে জাফলং থেকে বা তারও পূর্ব থেকে যদি আমরা একটা রুট তৈরি করে আমরা যদি আমাদের চাঁপাইনবাবগঞ্জের বা নওগাঁর মাঝখান দিয়ে ভারতে ঢুকে পড়ি, তাহলে আমরা ফারাক্কার উপর দিয়ে আমরা সরাসরি একদম আফগানিস্তানে চলে যেতে পারবো। এটা চীনের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক হবে, যোগাযোগ হবে। সেই যোগাযোগটা আমরা কিন্তু দিতে পারি এবং বাংলাদেশ সেখানে ইচ্ছা করলে সেই কাজ করতে পারে। আমি মনে করি আমি যদি সুযোগ পাই তাহলে এইটার উপরে আমি প্রচন্ড আগ্রহ নিয়ে কাজ করব। তার জন্য আমি আমার দেশের যত ইন্টেলিজেন্সি আছে তাদেরকে নিয়ে, অর্থনৈতিক নিয়ে, বৈশ্বিক বাণিজ্য নিয়ে কথা বলতে পারবো। গতকালকেও চীনা অ্যাম্বাসেডারের সঙ্গে আমার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল। কালকে ইন্টারকন্টিনেন্টাল আমাদের একটা মিটিং ছিল, সেখানে দেখা হয়েছিল। সেখানে ওনার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলছে আসেন আমরা ইলেকশনের পরে ব্যাপারে কথা বলবো, কারণ আমরা শুধু তিস্তার উপরে চাপ সৃষ্টি না করে আমরা যদি ইস্ট ওয়েস্ট লিঙ্ক তৈরি করি তাহলে ভারতও আমার সঙ্গে একমত হবে এবং সেখানে ভারতের প্রতি ভারত যে আমাদের হুমকি হয়ে দাঁড়াচ্ছে এই হুমকিটা প্রশমিত হয়ে যাবে। আমরা কিছু মানুষ বিভিন্নভাবে, ভারত তো আমাদের প্রতিবেশী, আমি তো ভারতের সঙ্গে আমার স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো চুক্তি, কোনো সহযোগিতা করব না, এটা আমরা পরিষ্কার বলে দিয়েছি। আমাদের রাজনৈতিক দলের অবস্থানও তাই। আমরা ভারতের সঙ্গে আমাদের নিজস্ব স্বার্থকে সমুন্নত রেখে আমরা যে কোনো ধরনের সম্পর্ক করতে চাই। এবং আমরা গতকালকে যে ঘোষণা দেওয়া হয়েছে জামাত ইসলামী, সেখানে বলেছে যে বিশ্বে আমরা কারোর সঙ্গে শত্রুতম সম্পর্ক থাকবে না, সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক, বন্ধু থাকবে এবং সেটা আমাদের নিজস্ব স্বার্থকে সমন্বিত রেখে। অতীতে আমরা এক পেশে বৈদেশিক নীতি গ্রহণ করেছিলাম বলে আজকে আমরা অনেক বেশি বিতর্ক সৃষ্টি করেছি। আমেরিকা তো আমার শত্রু নয়, আমি আমেরিকার শত্রু ভাববো কেন? আমেরিকার কাছ থেকে আমি বেনিফিট নেব, আমেরিকার কাছ থেকে সে আমার ধনী সম্পদশালী বন্ধু হইতে পারে। সম্পদশালী বন্ধু হইতে হলে তাকে তো ভিক্ষা চাইতে হবে না, তাকে সাহায্য দিতে হবে না। বাট একটি বড় লোকের বাড়িতে আনাগোনা আছে, একটা পরাক্রমশালী ব্যক্তির সঙ্গে আমার বন্ধুত্ব আছে, এইটাও আমার একটি রাষ্ট্রীয় বা রাজনৈতিক একটা শক্তি বৃদ্ধি করে। আজকে ভারত যেমন যদি আমার বন্ধু হয়, আমার যদি বন্ধু আমেরিকা হয়, আমার যদি বন্ধু রাশিয়া হয়, আমার যদি বন্ধু চীন হয়, তাহলে সেটা তো পাকিস্তানের বন্ধুর চেয়ে অনেক বেশি কার্যকর হবে, অনেক বেশি সম্মানের হবে, অনেক বেশি ভালো হবে। সেটা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের অবস্থান অনেক, আমরা স্থূলভাবে দেখবে কেন? আমরা পাকিস্তান আমাকে উস্কায়া দিবে, আমাদের ক্রিকেট টিম খেলতে যাবে না, তুমি এবার উস্কায়া তোমাকে কেন? এই উস্কায়া দিয়ে কি লাভ হচ্ছে? আমার সঙ্গে একটা ব্যবস্থা করতে তার সঙ্গে তো আমার অনেক সম্পর্ক থাকতে হবে। আমার পানি নিয়ে আমাকে কথা বলতে হবে, আমাকে বাণিজ্য নিয়ে কথা বলতে হবে, আমার এখানে বর্ডার মানুষের ট্রেড নিয়ে কথা বলতে হবে, আমার এখানে ইলিগাল ইমিগ্রেশন আছে,
আমাদের লোক যাচ্ছে, ওদের লোক আসতেছে, এইগুলো নিয়ে কথা বলতে হবে, আলোচনা করতে হবে। সেখানে বড়ি হয়ে তো কথা বললে হবে না, সেখানে পাকিস্তানের স্বার্থে তো আমরা কাজ করবো না। এই যে ক্রিকেট খেলাটা নিয়ে অযথা অপ্রয়োজনীয় পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া করে আমরা নিজেদের সম্মানটাকে আন্তর্জাতিক পর্যায়ে নিচু নাগা নিয়ে আসতেছি। কাজে ভারতকে আমি হুমকি মনে করি না, তবে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক সবসময় আমাদের নিজস্ব স্বার্থ সমন্বিত রেখে স্বার্থকে সঠিক রেখে আমরা সম্পর্ক তৈরি করব। আমরা এক চুল পরিমাণ ছাড় দিব না, এবং আমরা ভারতকে বলবো না তোমরা এক পরিমাণ ছাড় দাও। আমরা উভয়ের স্বার্থকে সমন্বিত রেখে আমরা একটা ওয়ার্কিং রিলেশনশিপ গ্রো করতে চাই। যে অর্গানাইজেশন আমরা ইউরোপের সঙ্গে করতে চাই, মধ্যপ্রাচ্যের সঙ্গে করতে চাই। আমরা মধ্যপ্রাচ্যে ভালো উন্নত ম্যান পাওয়ার প্রোভাইড করার একটা বড় গুড সোর্স হতে পারে। তার জন্য আমাদেরকে উন্নত করতে হবে, আমাদেরকে শিক্ষা বাড়াইতে হবে, আমাদের আরবি শিক্ষা দিতে হবে, আমাদের ছেলেকে কারিগরি শিক্ষায় পারদর্শী হতে হবে, তাদেরকে কার্যক্ষমতা বাড়াইতে হবে। তাহলে মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক গড়ে উঠবে এবং পারস্পরিক স্বার্থ সম্পৃষ্ট সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু আজকে আমরা তো শুধু লেবারই করতেছি, আমরা ওখানে গিয়ে মজুরি করতেছি, শ্রমিক করতেছি। এটা তো আমার জন্য সম্মানজনক নয়, আমার জাতির জন্য সম্মানজনক নয়। আমি সেখানে দক্ষ শ্রমিক এবং দক্ষ অভিজ্ঞ লোক পাঠাতে চাই, যাদের সম্মান এবং আয় দুটোই বৃদ্ধি পাবে। আমি সেটা নিশ্চিত করতে চাই। কারণ তার জন্য তো আমার মধ্যপ্রাচ্য ভিত্তিক চিন্তা করে আমাকে সমন্বিত তৈরি করতে হবে, শিক্ষানদী তৈরি করতে হবে, আমার এখানকার মানবিক এবং নৈতিক শিক্ষা বাড়াতে হবে। আমাদের ছেলে মেয়েদেরকে যারা মধ্যপ্রাচ্য যাবে তাদেরকে আরবি শিখাই দিতে হবে, যাতে সেখানে তারা আরবিতে কথা বলতে পারে। কারণ আমি ইংলিশ শিখে গেলাম, কিন্তু ও তো ইংলিশ শিখে না, ও তো আরবিতে কথা বলবে। আমাদের ইংরেজি পৃথিবীটা বন্ধ করতে হবে, আমাদের মধ্যপ্রাচ্যে বাজার করতে হবে, আমাদেরকে সরাসরি জাপানি ল্যাঙ্গুয়েজ শিখাইতে হবে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ শিখাইতে হবে। কারণ জাপান এবং কোরিয়াতে আমাদের জনগণ, আমাদের লোক, শ্রমিক, দক্ষ অভিজ্ঞ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। শ্রমিক নয়, আমার এখানে সেবা দানকারী লোক দরকার আছে, তাদের হাউস কেয়ার লোক দরকার, তাদের হেলথ কেয়ার লোক দরকার, তাদের সাথী দরকার, বন্ধু দরকার, তাকে সঙ্গ দেওয়ার জন্য লোক দরকার। তার জন্য পূর্ব শর্ত হলো আমাকে ভাষা শিখতে হবে। আমি শুধু ইংলিশ শিখবো কেন, আমাকে বিভিন্ন বিদেশি ভাষার জন্য আমাকে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। প্রতি জেলা পর্যায়ে যেন আমাকে 3টি ভাষা শিক্ষার জন্য অগ্রাধিকার দিতে হবে। প্রথমত আমাকে আরবি শিক্ষার জন্য দিতে হবে, দ্বিতীয়ত আমাকে কোরিয়ান এবং জাপানিজ, তৃতীয়ত এবং চতুর্থত আমি বলবো প্রয়োজন পড়লে মালয়াম বা চাইনিজ ভাষা আমাদেরকে শেখাইতে হবে। কারণ আমাদেরকে চায়নাতে ব্যবসা বাণিজ্য করতে চায়, আর মালয়েশিয়াতে 2টা ভাষা চলে, একটা মালয়ান ভাষা, একটা চাইনিজ ভাষা। কাজে সেখানেও আমাদেরকে এই ভাষাগুলো শিখতে হবে, যাতে আমাদের শ্রমিকরা সেখানে আরো বেশি মানবিক হয়, আরো বেশি ওদের কাছে গ্রহণযোগ্য হয়, তাদের সঙ্গে যেন সুসম্পর্ক গড়ে তুলতে পারে। মানুষের সঙ্গে মানুষের ভাব আদান প্রদানের সর্বোচ্চ পন্থা হলো ভাষা। যদি আমি কথা বলতে পারি, কথা বুঝতে পারি, তাহলে তার সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক বেশি শক্ত হয়, দৃঢ়তর হয়। কাজে আমি যেখানে কাজ করতে যাব, সেখানে যাওয়ার আগে আমাকে তাদের ভাষাটা শিখে যাওয়া একান্ত প্রয়োজন। এটা রাষ্ট্রকে ব্যবস্থা দিতে হবে। আমরা গতকালকে যে আলোচনা হয়েছে, জামাত ইসলামের যে নির্বাচনী পদক্ষেপ নিয়েছে, পরিকল্পনা দিয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে আগামীতে জামাত যদি ক্ষমতায় আসার সুযোগ পায়, আল্লাহ যদি ক্ষমতায় দেয়, জনগণ যদি ভোট দেয়, তাহলে ইনশাল্লাহ আমরা মধ্যপ্রাচ্যে এবং মালয়েশিয়াতে, চীন এবং কোরিয়া এবং জাপানে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য যা যা করা প্রয়োজন সেখান থেকে নেওয়া হবে। প্রয়োজনীয় বেসরকারি পর্যায়েও নেওয়া হবে। কারণ আপনারা জানেন জামাতের অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই এগুলা চালাতে পারে। যেমন মানবত বিশ্ববিদ্যালয় আছে, ইবনে সিনা ক্লিনিক আছে, এমন অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই পারে এই ধরনের দায়িত্ব গ্রহণ করতে। ইনশাল্লাহ জামাত ইসলাম সেই কাজগুলা করবে মধ্যপ্রাচ্যের জন্য, মিডল ইস্টের শ্রমিকদেরকে আরো দক্ষ করার জন্য। দরকার পড়লে তাদেরকে আমরা ওখানে ট্রেনিং এর ব্যবস্থা করি, দরকার পড়লে আমরা তাদের ভাষা শেখানোর জন্য মধ্যপ্রাচ্যে 15 দিন বা 1 মাসের কোর্স চালাবো। তারা ছুট কাজের ফাঁকে ফাঁকে তারা যেন ভাষাগুলো শিখতে পারে। সেই ভাষা শিক্ষার ব্যবস্থা আমরা বাংলাদেশ থেকে ইনস্ট্রাক্টর পাঠিয়ে, দক্ষ প্রশিক্ষক পাঠিয়ে আমরা মধ্যপ্রাচ্যে করাবো। ওখানে আমরা আমাদের দেশের সাবসিডি দিয়ে আমরা সেটা করাবো। এটা আমাদের জনকল্যাণ, যেটা আমাদের ম্যান পাওয়ার যেটা কল্যাণের একটা ভাতা আছে, কল্যাণ একটা ফান্ড আছে, আমরা সেই কল্যাণ ভাতার ফান্ড থেকে আমরা সেখানে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব, যাতে ওকে আসতে না হয়।
এবং আমরা মনে করি, জামাতে ইসলামে মনে করে যে আমরা ওখানে একটা স্পেশাল টিম পাঠায় যত ইলিগাল লোকজন আছে তাদেরকে কিভাবে লিগালাইজ করা যায়, কিভাবে তাদেরকে বৈধ করানো যায়, কিভাবে তাদেরকে দক্ষ জনশক্তি বন্ধ করা যায়, সেটা শুধু চেষ্টা না, সমীক্ষা নয়, আমরা বাস্তব পদক্ষেপ নেব। দরকার পড়লে ওখানে টিম পাঠিয়ে ও কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে সেখানে কিভাবে তাদেরকে বৈধ করা যায় সেটা করব। আমরা তাদেরকে রিটার্ন ফ্লাইটে নিয়ে আসবো না, দরকার পড়লে আমরা এখানে 15 দিন 1 মাসে ক্যাম্প করাবো, ক্যাম্প করে তাদের ওই কাজের জন্য যোগ্য করে ওই কাজে তাদেরকে নিয়োজিত করব, যাতে তারা পরবর্তী 2, 3, 5 বছর কাজ করে যে কষ্ট করে গেছে, যে টাকা পয়সা নষ্ট করে গেছে, সেটা যেন বৃথা না যায়, সেই জন্য আবার পরিবারের লায়াবিলিটিস হয়ে বাংলাদেশে না আসে। এটা ইনশাল্লাহ জামাত ইসলামকে দিয়ে আমরা করাবো, এবং করানোর জন্য আমাদের মানসিক প্রস্তুতি আছে। আর তুমি তো আমাকে চেনো, আমি জানো যে আমি এগুলা পার্সু করতে পারবো। ইনশাল্লাহ পার্সু করে আমরা আমাদের দক্ষ জনশক্তি দিয়ে, প্রশিক্ষক দিয়ে আমরা এদেরকে তৈরি করবো। একইভাবে মালয়েশিয়াতেও আমরা এরকম কমিটি পাঠিয়ে, টিম পাঠিয়ে তাদেরকেও দক্ষ করানোর চেষ্টা করব। আমাদের প্রাধিকার থাকবে, অগ্রাধিকার থাকবে তো আগামী 6 মাস 1 বছরের মধ্যে আল্লাহ যদি আমাদের ক্ষমতা নেয়, তাহলে জনশক্তি যেন আমরা ন্যূনতম দ্বিগুণ বৃদ্ধি করতে পারি। কারণ আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বিদেশ থেকে। কাজে সেই বিদেশের তাদের কার্যক্ষমতা বৃদ্ধি করতে হবে, তাদের আয় বৃদ্ধি করতে হবে। কাজে তুমি যে প্রশ্নটা করেছো, আমার হুমকি ভারত না মায়ানমার, এটা আমার সবচেয়ে বড় হুমকি না। আমার সবচেয়ে বড় হুমকি হলো আমাদের নিরাপত্তা, আমাদের সবচেয়ে বড় হুমকি হলো আমাদের বেকারত্ব। আমরা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, আমরা যদি বেকারত্ব দূর না করতে পারি, তাহলে আমরা নিজেরাই আমরা হতাশ হয়ে আমরা ধ্বংস হয়ে যাব। কাজে আমরা কোনো বিদেশকে আমরা টার্গেট করছি না, তারা আমাদের প্রতিবেশী, তারা আমাদের বন্ধু। তাদের প্রতি অযথা আমি সময় নষ্ট করে এই বরিতায় গিয়ে আমি গুলি কিনতে চাই না, বন্দুক কিনতে চাই না। আমি একটা সেলাই মেশিন কিনতে চাই, আমি একটা ট্রেনার ইনস্ট্রুমেন্ট কিনতে চাই, যেটা দিয়ে আমার ছেলেগুলোকে আমি ট্রেন করতে পারবো। আমি একটা ভালো এক্সরে মেশিন কিনতে চাই, আমি একটা ডায়াগনোসিস সেন্টারের জন্য যে ইকুইপমেন্ট দরকার আমি সেটা কিনতে চাই, যাতে আমি স্বাস্থ্য দিতে পারি। আমি শিক্ষার উপকরণ কিনতে চাই। আমাকে রাইফেল কিনে, বন্দুক কিনে আমার নিরাপত্তা নিশ্চিত করার দরকার নেই। অযথা কামড়াকামড়ি করে, ঝগাঝাটি করে আমি আমার নিরাপত্তার নামে আমি গুলি কিনে, আমি অস্ত্র কিনে আমি আমার সম্পদ অব্যবহার করতে চাই না। দরকার পড়লে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলবো। আমরা 4 জন মিলে আমরা একসঙ্গে কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, রাশিয়া এবং প্রয়োজন পড়লে ইউরোপিয়ান ইউনিয়ন সবাইকে নিয়ে আমরা পারস্পরিক স্বার্থ, কে কিভাবে কার সঙ্গে আমরা কার উপকারে আসতে পারি, কার কাজে লাগতে পারি, আমরা ইনশাল্লাহ সেইভাবে চেষ্টা করব। আমাদের তথাকথিত বৈরী, গালাগালি, একজনের বিরুদ্ধে আরেকজনের কথা, এই ধরনের পররাষ্ট্র নীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এটা বুঝতে হবে যে আমাদের এখানে সবাই মিলে একসঙ্গে থাকতে হবে। এই জন্য আমাদের স্লোগান, আসলে সবাই মিলে একসঙ্গে গড়ে তুলি বাংলাদেশ। এটা আমাদের স্লোগান। আমরা সবাই মিলে একসঙ্গে করতে চাই। আমরা শুধু বাংলাদেশ না, গ্লোবালি আমরা সারা বিশ্বকে আমরা ইসলামিক উম্মতে বিশ্বাস করি। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে বিশ্বাস করি। আসেন আমরা উম্মতে রাসূল যারা আছেন, আমরা সবাই একসঙ্গে মিলে আমরা একসঙ্গে বড় হই, আমরা একসঙ্গে সারা বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি। আমাদের সেই চেষ্টা করতে হবে। আমাদের আমাদের যে আমির জামাত যে বক্তব্য কালকে দিয়েছেন, তিনি সেখানে সেই কথাগুলো বলেছেন, সেই জিনিসগুলো পরিষ্কার করে তুলে ধরেছেন। উনি অত্যন্ত আবেগ ঘনভাবে বলেছেন, আমরা অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মজলুম হয়েছি, আমরা আর মজলুম হতে চাই না এবং কাউকে মজলুম বানাতে চাই না। যুগান্তকারী পদক্ষেপ নিয়ে বক্তব্য দিয়েছেন উনি। উনি পরিষ্কার বলেছেন আমরা আর মজলুম হতে চাই না। পাশাপাশি তিনি বলেছেন স্পষ্ট করে, আমরা বাংলাদেশের মাটিতে আর কাউকে মজলুম করতে চাই না। এই যে উদারতা, এই যে দেশটাকে সবাই মিলে একসঙ্গে করে তোলা। জি, আমরা মূল বিষয়টা পেয়েছি। ভাই তোমার কাছে ভালো লাগো না, কিন্তু আমার তো কোটি কোটি জনগণ আছে, তাদের কাছে ভালো লাগতো না। একটু টাইমের ব্যাপারটা বলছি যে আমরা অলরেডি 21 মিনিট পার করছি, আমরা যেহেতু 20-25 মিনিট পার করবো বলছিলাম, একটু র্যাবের বিষয়টা টাচ করে আমরা শেষ করতে চাই আর কি। এতক্ষণ বললো না কেন? যখন ভারতের পক্ষে বলছিলাম তখন বললাম, এখন আমাদের পক্ষে বললে তোমরা এই যে তোমাদের যে মনোভাব, এটাকে বদলাতে হবে। না আপনি বলছেন 15 বছর আমরা যেহেতু 21 মিনিট 15 বছর
না, তোমরা 15 বছর চেষ্টা করে দেখেছো। মনে রেখো, তুমি যাকে নিনবে তাকে পিনবে, এটা আমাদের দেশে প্রভাব আছে। তুমি যাকে আমরা একদিন আল্লাহ তোমাকে তাদের কাছে ছোট করে দেবে। আসুন, আমি তো আওয়ামী লীগের বিপক্ষে বলছি না, আসলে আমি তো আওয়ামী লীগের পুনর্বাসন চাই। আওয়ামী লীগের লোকেরা এসে এই নির্বাচনে অংশগ্রহণ করুক। আওয়ামী লীগের বিপক্ষে আমাদের চ্যানেলে যে পরিমাণ বলেছি, এই পরিমাণ বাংলাদেশে কোন চ্যানেলে বলে নাই। তারপরে বলবো আওয়ামী লীগের বিরুদ্ধে শুধু না, আসে আমরা আওয়ামী লীগেরও সুভাষিস কামনা আসেন, আপনার পরিবর্তন হন, পরিবর্তনে দেশ জাতি মানুষের কল্যাণে আসেন। আমরা এই ইন্টারনেট, আমরা এই ইন্টার কানেকশন, ইন্টার ট্রেডিং, আমরা এগুলা আওয়ামী লীগের হাত ধরে শিখেছি, আমরা এগুলো করব। কিন্তু পার্থক্য হলো আওয়ামী লীগ 10 গুণ খরচ করে করেছে, আমরা সেটা 1 গুণ খরচ করে করব। পার্থক্য এটাই। আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে, আমরা সেই উন্নয়নের বিপক্ষে বলছি না, এটা আমাদের প্রয়োজন ছিল। কিন্তু তারা যে ব্যয়টা করেছে, যে অপব্যবহারটা করেছে, অপব্যয় করেছে, আমরা এটা বিরুদ্ধে, আমরা সে অপব্যয়টা করব না। তারা যে মানুষের অত্যাচার করেছে, আমরা সে অত্যাচার করব না। আমি তোমার আপনি 3 বেলা আমাকে পোলাও কোরমা খাওয়ায় 1 বেলা তিতা করলা খাওয়ানোটা আমার সেটা মনে থাকবে। আওয়ামী লীগ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু আওয়ামী লীগ পাশাপাশি গুম খুন, আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যর্থতা বা তাদের দুর্নীতির এই অভিযোগগুলো আমরা যতটুকু বলেছি আমাদের চ্যানেলে, পূর্ণিয়ার খোঁজ এখনো ডকুমেন্টেড আছে সেই চ্যানেলটা। সুতরাং আমি শুধু আপনাকে মনে করানোর জন্য যে 23 মিনিট। তবে 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 গত 17 মাসে আওয়ামী লীগকে 17 মাসে আওয়ামী লীগের 17 বছর অতিক্রম করে গেছে সেই সরকার, যেই সরকারের প্রতি জামাত ইসলামের পূর্ণ সমর্থন আছে। যাই হোক, ধন্যবাদ তোমাকে, তুমি বলে আসতেছো, তোমার সংগ্রাম অব্যাহত আছে, তোমাকে আমরা ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমরা তো বলছি আওয়ামী লীগ এই দেশে অনেক কাজ করেছে, গণতন্ত্রের জন্য ফাইট করেছে, কিন্তু সেখানে গণতন্ত্রের জয়ী হয়ে গিয়ে সে গণতন্ত্রের কপট রচনা করে দিয়েছে। সে তো গণতন্ত্রের মাধ্যমে, সে তো ব্যাকডোর দিয়ে ক্ষমতা আসে নাই, সে সংগ্রামের মাধ্যমে, যুদ্ধের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসছে। কিন্তু ক্ষমতা এসে সে পথ উদ্যোগ করে দিয়েছে। আমার জামাতে আমির কালকে যে কথা বলেছেন যে আমরা গণতন্ত্রের পথ পরিষ্কার রাখবো, মত এবং পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সবাই মিলে একসঙ্গে বাংলাদেশটা করবো। এই বাংলাদেশটা আমরা, আমাদের উন্নতি হলে বাংলাদেশ উন্নতি হবে। আমরা সবাই আছে কি চাচ্ছি, সকল দল ও মত চাচ্ছি, আসেন আমরা বাংলাদেশটাকে গড়ে তুলি। বাংলাদেশকে গড়ে তোলা মানে আমাকে গড়ে তোলা, তোমাকে গড়ে তোলা, এই বাংলাদেশের সকল মানুষকে গড়ে তোলা। আমাদের লক্ষ্য তো একটাই, এদেশের আপামর জনগণকে আমরা আপ্যায়ন করতে চাই, তুলে ধরতে চাই, তাদের সুখ শান্তি সমৃদ্ধি উন্নয়ন করতে চাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাহলেই বাংলাদেশের নিরাপত্তা হবে, তাহলে সুখী বাংলাদেশ হবে, সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। আমরা সবাই আমাদের যে টপিক আছে ওই টপিকটা যেতে চাই এখন। জি প্লিজ প্লিজ, আমাদের তো আরেকটা টপিক আছে, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, র্যাবের যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আজকে যে আমি আসতেছি, আজকে এই যে জঙ্গল কি জানি যে আমি এটা জঙ্গল সলিমপুর, জঙ্গল সলিমপুর, এটা একটা পাহাড়ি এবং সমতল ভূমি। সীতাকুণ্ডের পাহাড় গুলো দেখছো, ঠিক পাহাড়ের পিছন দিকে হলো সমতল ভূমি, এবং এর সামনের দিকে অনেক সমতল ভূমি আছে। এগুলা সব খাস জমি, এটা বনভূমির জমি। এগুলা অবৈধ দখলদাররা গত 17 বছরে তারা লুটে পুটে খেয়েছে। আজকে দেখো, সবচেয়ে দুর্ভাগ্য আমাদের, র্যাবের একজন অফিসারকে মেরে ফেললো, 3 জনকে আহত করলো, অথচ আজকে সুশীল সমাজের মুখে কোনো রা নাই। আমার দেশের বাহিনী, পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা জীবন দিয়ে আমাদের রক্ষা করবে, আর তাদের প্রতি আমাদের কোনো সহানুভূতি থাকবে না। আমরা আজকে তাদের বিচার চাচ্ছি না, যারা এই কাজটা করেছে, আমরা নিন্দা জানাচ্ছি না। দুর্ভাগ্যজনক এটা। র্যাব তো সরকারি প্রতিষ্ঠান, বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান। র্যাবে চাকরি করে তারা তো বাংলাদেশের সন্তান, তারা তো বিদেশি না, তারা তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির না, তারা তো ব্রিটিশ না, তারা তো পাকিস্তানি না, তারা আমার বাংলাদেশের মাটির সন্তান। তার গায়ে হাত তোলার অধিকার কার আছে? কেন তার গায়ে হাত তুললো? আমার ওই নেতাদের যদি অভিযোগ থাকতো, তারা অভিযোগ করতে পারতো। আমি যদি তাকে গ্রেফতার করে যদি কিছু করতে না পারে, তো আমার গায়ে তুমি হাত তুলবা কেন? দুর্ভাগ্য আজকে আমার সুশীল সমাজের কাছে।
আজকে যারা ন্যায় বিচারের কথা বলে, আজকে যারা কথায় কথায় মানবতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, আজকে আমার এই অফিসার যে মারা গেল তার মানবাধিকার বর্ণিত হয়নি, তার সন্তানের কান্না আজকে আমরা টেলিভিশনে দেখতে পাই না কেন? কেন তার স্ত্রী কান্না আজকে আমরা টেলিভিশনে দেখতে পাই না? আর যদি কোনো ক্রিমিনালকে যদি কোনো কারণে কোনো দুর্ঘটনা মারা যায়, তাহলে ক্রিমিনালের পক্ষে আপনারা সবাই চান, ক্রিমিনালের ছেলে মেয়ে কান্নাকাটি আপনারা দেখান। আর যে ক্রিমিনালের জন্য আমরা চাঁদাবাদীর জন্য যে আমরা আজকে জনপদ হুমকির মধ্যে আছে, সলিম জঙ্গল সলিম যেটা বলেছেন সেটা পুরো জায়গাটা খাস জমি জোর করে দখল করে আছে, আর সেখানে একটা বাহিনী তারা ভাড়া নিচ্ছে। সেখানে যদি মানুষ বিনা ভাড়া থাকতো আমার কোনো আপত্তি ছিল না। ওখানে যদি বস্তিবাসীরা যদি কাউকে টাকা না দিয়ে থাকে আমার কোনো আপত্তি নাই, কিন্তু ওই শুয়োরের বাচ্চারা টাকা নেওয়ার ক্ষমতা কোথায় পেল? ওই নেতার বাচ্চারা, কুকুরের বাচ্চারা ওই জনগণের কাছ থেকে টাকা নেওয়ার অধিকার কোথায় পেল? আর তাদের বিরুদ্ধে আপনারা সংবাদপত্রে কিছু বলেন না। তাদের টেলিভিশনে ওই আমার যে অফিসারটা মারা গেল তার স্ত্রীর বক্তব্য শুনলাম না, তার সন্তানের বক্তব্য শুনলাম না, তার কন্যার বক্তব্য শুনলাম না। আর জন্য ক্রিমিনাল যখন কোনো কারণে নিহত হয়, হাত ফেলে মারা যায়, ধরে আনলে দৌড়াইতে পারে না, দৌড়াইতে গিয়ে মারা যায়, তখন তার জন্য আপনারা টেলিভিশনে বড় বড় কথা বলেন। হ্যাঁ, আপনার মায়ের কান্না শোনান, মেয়ের কান্না শোনান, পাড়াপড়শির কান্না শোনান। সে আপনাদের এই মিডিয়াকে, আমার বাহিনীর লোকেরা যখন বেগুনে প্রাণ হারায় তাদের পক্ষে আপনারা কথা বলেন না। এই র্যাবের ডিউটি পালন করতে গেছে, সরকারি ডিউটি পালন করতে গেছে, তার গায়ে হাত তোলার ক্ষমতা ওই জঙ্গলের লোক কোথায় পায় না? তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? কেন ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া হয় নাই? ওই দুই নেতার দেখি আবার স্টেটমেন্ট দেয় বলতে আপনারা, ওই দুই নেতারা বক্তব্য দেন আপনার টেলিভিশনে, অথচ তাদেরকে আপনারা কিছু বলছেন না। তারা জোর করে দখল করে, তারা কেন? সাধারণ মানুষ থাকবে, বিনা ভাড়ায় থাকবে, সরকারি জমিতে যারা থাকবে, ঘর করছে তারা থাকবে, তাদের ঘর থেকে একটি টাকা কেউ তুলতে পারবে না। এটা বন্ধ করেন, ওই নেতাদেরকে ধরে লাগান। এখন তো মানবাধিকার হবে নেতাদের বেলায়। কাজেই আপনি বস্তিগুলাকে আমরা উচ্ছেদ করতে বলি না, কিন্তু বস্তিদের নেতাদের উচ্ছেদ করেন, যারা মানুষের কাছ থেকে টাকা উঠায়। সরকারি খাস জমিতে জনগণ থাকবে, কোনো আপত্তি নাই, কিন্তু তারা বিনা ভাড়ায় থাকবে। তাদের কাছ থেকে কেউ চাঁদা উঠাতে পারবে না, কেউ টাকা উঠাতে পারবে না, কোন রাজনৈতিক টাকা উঠাতে পারবে না। ইনশাল্লাহ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে বস্তিবাসীতে উচ্চ তলা ভবন তৈরি করে দেওয়া হবে বিনা পয়সায়, এবং সেখানে তাদেরকে স্থানান্তরিত করা হবে। কিন্তু উচ্ছেদ করা হবে তথাকথিত নেতাদেরকে, তারা যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, তাদেরকে উচ্ছেদ করা হবে। ওই নেতাদেরকে, নেতাদের বাপের ভিটাগুলা, জঙ্গল সলিমপুর বাপের, রুকন্যা কুকন্যা কে বাপের, ওই বেটাকে ওখানে চাঁদা উঠানোর, ওকে কেন ধরেন না? ওকে কেন ব্যবস্থা নেন না আপনারা? এখানে কেন অন্ধ আপনারা? সংবাদপত্র কেন অন্ধ? এখানে না আপনারা স্বাধীন? আপনারা তো দেখি তারেক রহমান কখন বাথরুমে যাচ্ছে সেই খবরও দিচ্ছেন আপনারা। এত সচেষ্ট হয়ে গেছেন আপনারা নির্বাচনকে কলুষিত করার জন্য, ধ্বংস করার জন্য। আপনারা যেভাবে লেগেছেন, আজকে ৭১ টিভি বলেন, বিভিন্ন টেলিভিশন বলেন, উনি বাথরুমে যাচ্ছে সেই খবর দিচ্ছেন, উনি এই মুহূর্তে বাথরুমে ঢুকতেছেন, সেখান থেকে বেরিয়ে এসে উনি বাসে উঠবেন। এই হলো আপনাদের বর্ণনা। লজ্জা করা উচিত আপনাদের। আপনারা জানেন এই পোশাকগুলা করা নির্বাচনকে প্রমাণিত করা হচ্ছে, নির্বাচনের উপরে একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, নির্বাচনের কি বলে নিরপেক্ষতা নষ্ট করা